চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে আদালত অবমাননার নোটিশ, প্রক্রিয়া বিলম্বিত করার চক্রান্ত পাল্টা কুণালের। আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল সুপ্রিম কোর্টেও যে রায়টা হয়েছে, কেননা বহু সুযোগ দেওয়ার পরেও এই রাজ্য সরকার এবং তার অধীনে থাকা এসএসসি তারা কেউই এই যোগ্য অযোগ্যের প্রকৃত তালিকা দেয়নি। সেই জন্য 26,000 মানুষ একসঙ্গে চাকরি হারিয়েছেন। এবার যারা অযোগ্য তাদের চাকরি কাছে ভালো হয়েছে, কিন্তু এর ফলে যোগ্যদেরও যে খেসারত দিতে হয়েছে, তার ফলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসে উঠছেন এই যারা চাকরি হারিয়েছেন অথচ যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরিটা করার কথা তাদেরকে একদিকে যেরকম পুলিশ দিয়ে ঠ্যাঙানো হচ্ছে, তাদের নামে ফলস কেস করে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, তেমনি নিজের পিঠ এবং গদি বাঁচাতে একের পর এক মিথ্যাচার করে চলেছেন এই রাজ্য সরকার। এবং সেখানে বাম বিজেপিকে তো দোষারোপ চলছেই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এরাও কেউ ছাড় পাচ্ছেন না। এমনভাবেই কথা বলা হচ্ছে যেন বাম বিজেপি মিলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের, এমনকি এই দেশে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিকেও প্রভাবিত করেছেন। আর সেই জন্য একদম ধোয়া তুলসী পাতা মমতা প্রশাসনকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলার জন্যই এই রকম বাংলার সঙ্গে একটা বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। আসল ঘটনা সকলেই বুঝতে পারছে, কিন্তু এখন ওই নিজের পিঠ এবং গদি বাঁচানোর দরকার হয়ে গেছে, সেই জন্য দিনের পর দিন এই কথাটা বলে যাচ্ছেন। এবার এই কথাটার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ তারা ফুঁসে উঠছেন, কিন্তু এই নিয়ে আদালত মানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কেউই কিন্তু কোনো কড়া পদক্ষেপ করেনি। আর সেই জন্য যেন আরো বেশি আশকারা পেয়ে যাচ্ছে এবং সেই জিনিস কিন্তু সমানে চলছে। কিন্তু এবার তারই পরিপ্রেক্ষিতে পুরোপুরি আইনি ব্যবস্থার পথ খোলা শুরু হয়ে গেল। এই যে দেখছেন এই এই চিঠিটা, লিগাল নোটিশটা, এটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং আমার কাছেও তার একটা কপি এসেছে। সেখানে দেখতেই পাচ্ছেন সিদ্ধার্থ দত্ত বলে এক এক আইনজীবী এটা পাঠিয়েছেন এবং এবং সেখানে তার যে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে সেটা নিউ দিল্লি, নতুন দিল্লিতে তার দুখানা একটা অফিস, একটা চেম্বার করে দুটো অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তিনি আদালত অবমাননা করেছেন এবং সেই হিসেবে তাকে বেশ কিছু শর্ত দেওয়া হচ্ছে। আর এই জিনিসটা তার সামনে আসার পরই রীতিমতো আতঙ্ক, কম্পন শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এখানে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি তিনি সোশ্যাল মিডিয়ায় এটা প্রকাশ করেছেন এবং সেখানে তিনি কি লিখছেন দেখুন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ দিলেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চক্রান্ত। চাকরি হারারা কি চান? মুখ্যমন্ত্রীর চেষ্টা সফল হোক, আপনাদের চাকরি বাঁচুক, নাকি এসব আইনি জট পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক? অবস্থান নিন আপনারা। 2 নম্বর পয়েন্ট, রাম বাম ভোটে পারে না, কোর্টে জট পাকায়। 3 নম্বর, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থায় সম্পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান দেন, কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে বা বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা বলেন। এর সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির সাংসদ হতে গেলেও সাধারণ মানুষের চোখে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। অর্থাৎ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস কতখানি চাপে পড়ে গেছে। আজকে কুণাল ঘোষকে বলতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি কাউকে অপমান করেননি, আদালত অবমাননা করেননি, তিনি শুধু রায় নিয়ে কথা বলেছেন। সেদিনকেও তিনি বারবার কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই সমস্ত ফুটেজ সবার কাছেই আছে, কেননা সেটা পাবলিক ডোমেনে কথাগুলো বলেছেন এবং এটা বারবার রিপিট হয়েছে এবং সেই সমস্ত কিছু কিন্তু আছে, তার পরিপ্রেক্ষিতেই এই লিগ্যাল নোটিশটা গেছে। এবার আমি ধরে নিলাম কুণালবাবু একদম সঠিক কথা বলেছেন, কিন্তু সাধারণ মানুষ তারা এটাকে কিভাবে ইন্টারপ্রেট করছে? তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্টটা করেছেন সেখানেই বেশ কিছু কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। রাজু ভাইয়া নামে একজন লিখেছেন, তৃণমূল কংগ্রেস চাকরি বাতিলের জন্য অন্যদের দোষারোপ করছে। কুণালবাবুর কথা অনুযায়ী শিক্ষকদের চাকরি যাওয়ার পিছনে পশ্চিমবঙ্গ সরকারের কোনো দোষ নেই। তুমি নিশ্চয়ই আসল সত্যিটা বলতে পারবে। এসএসসি পুরো প্যানেল বাতিলের জন্য দায়ী কারা? বিশ্বজিৎ খান নামে একজন লিখেছেন, তৃণমূল তোকে পদ থেকে তাড়াক আর তোর নিরাপত্তা তুলে নিক, জনগণ তোকে কিভাবে আপ্যায়ন করে দেখবি। তোরের জাত পুরো প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে আবার বাতেলা মারছে। একবারও তো বললি না যে দোষী খুঁজে খুঁজে শাস্তি দেব, চাকরি বাঁচাবো, চাকরি বাঁচাবো। আরে চাকরি না বাঁচালে তো তোরা বাঁচবি না।
অনেকে ফরেও কথা বলেছেন, স্বাভাবিকভাবেই কুণালবাবু পোস্ট করেছেন মানে তৃণমূল কংগ্রেসের লোকজনও বলবেন। দু চারটে সেরকমও রয়েছে। একজন লিখেছেন, তার নাম বিকাশ ঘোষ, বড় বড় কথা বলার আগে যোগ্য অযোগ্যদের লিস্ট দাও, গরুচোরের দল। রাজর্ষি মুখার্জি লিখেছেন, আবার দাগি জালিয়াতটা ওই পটি করেছে রে। আচ্ছা, বিশ্বজিৎ খান লিখেছেন, নির্লজ্জ বেহায়া, নিজেদের প্রশ্ন কর, চাকরি হারালো কেন ওরা? আসলে ওদের চাকরি না বাঁচালে তোরা নিজেরাই বাঁচবি না, তাই এসব নাটক। রাজীব সিংহ নামে একজন লিখেছেন, তোলামূল চোররা বড় গলা ফাটাচ্ছে, চাকরি তো মূর্খমন্ত্রীর জন্যই গেছে, যোগ্য অযোগ্যের লিস্টটা এখনো তাদের কাছে আছে, আর তারা চাইলে এটা পারতো, কিন্তু টাকা খেয়ে কিভাবে ঢেকুর তুলবে। আর কুণাল ঘোষের নাম বিকৃত করেছেন, গদ্দার, ঘেন্না করে না তোর বাড়ির লোক তোকে, না তোর বাড়ির সবাই তোর মতোই ছ্যাঁচড়া। তো এই হচ্ছে রিয়াকশন। আচ্ছা, নবাংশু রয় নামে একজন লিখেছেন, আর স্বাস্থ্য দুর্নীতি এলে নাম আসে আপনাদের, শিক্ষাতে দুর্নীতি সেখানেও আপনাদের নাম, কাটমানিতেও আপনাদের নাম, পশ্চিমবঙ্গে আমার দেখা মুখ্যমন্ত্রীদের শাসনে সব থেকে বেশি যদি কারো কারো দেখেছি সেটা আপনাদের। সাধারণ মানুষদের আর কত ঠকাবেন, তারা আর বোকা নেই, সবাই বোঝে আর বুঝতে পারছে। গোপাল সিং লিখেছেন, সেম অন কুণাল ঘোষ এগেন, মানে তার যে এক্স হ্যান্ডেলের নামটা রয়েছে সেটা। সমীর দাস লিখেছেন, চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে না আপনাদের মতো চোরেদের পাশে দাঁড়িয়েছে। আচ্ছা, আরেকজন লিখেছেন যে চাকরি খেলেও সেই আবার নাকি চাকরি বাঁচানোর চেষ্টা করছে। আপনার তো কমেডিয়ান হবার দরকার ছিল, আপনি পলিটিক্সে কি করছেন? বিষয়টি হাস্যকর। কে যোগ্য আর কে অযোগ্য বাছাই করতে পারলেন না? পারবেন বা কিভাবে? যাদের নুন খেয়েছেন তাদের নাম নিলে আপনাদের তো জুতো পেটা খেতে হবে। আরেকজন লিখেছেন সুরজিৎ প্রসাদ মণ্ডল, ব্র্যাকেটে রাজীব, চোরের মায়ের বড় গলা শুনেছেন কোনোদিন? তো এই হচ্ছে জনগণের রিয়াকশন। মানে কুণালবাবু যেটা প্রমাণ করার চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম যোগ্যদের পাশে আছে, তিনি আইনি প্রক্রিয়াটার জটটা ছাড়ানোর চেষ্টা করছেন, তিনি সমস্ত কিছু করে দেবেন, যেমন কথা দিয়েছিলেন কারোর চাকরি যাবে না, প্রথমে যোগ্যদের ব্যাপারটা দেখে নেবেন, তারপর অযোগ্যদের ব্যাপারটা দেখে নেবেন, সুপ্রিম কোর্টে গিয়ে রিভিউ পিটিশন করবেন, প্রত্যেকের চাকরি থাকবে। সবটাই যে ঢপবাজি সেটা বাংলার মানুষ বুঝে গেছে। আমি তো বললাম, আমি অন্তত প্রথম 10-12টা কমেন্ট পড়লাম, যার মধ্যে 2-3টে কমেন্ট হয়তো তার ফরে আছে, জয় বাংলা লেখা আছে, বেশি কিছু লিখতে পারছে না। বাকি ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই রিয়াকশনটা দিচ্ছে। এবং সব থেকে বড় কথা যেটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্নটা উঠছিল, যে বারবার এইভাবে বিচারপতিদের, আদালতের প্রক্রিয়া সম্বন্ধে কথা বলা, তাদেরকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়া এবং নিজেদের সমস্ত দোষ ঢেকে নিয়ে সেইটাকে পুরোপুরি আদালতের দোষ বলে চালিয়ে দেওয়া এবং বাংলাকে মানে ষড়যন্ত্রের শিকার করাচ্ছে, এই ধরনের কথা বলা, এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। কিন্তু আদালতও এই নিয়ে ঘুমিয়ে আছে কেন? আদালতও কেন এই নিয়ে কোনো রকম কোনো কিছু কঠিন পদক্ষেপ নিচ্ছে না? এবার এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, তার মূল বক্তব্য হচ্ছে আপনি প্রথমত এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করুন, 2 নম্বর, ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা আপনি বলবেন না, এবং এই নিয়ে যদি আপনি আরো কিছু করেন তাহলে কিন্তু যা যা আইনি ব্যবস্থা রয়েছে সবকিছুই নেওয়া হবে। অনেকেই মনে করছেন যেহেতু এটা দিল্লি থেকে কোনো এক বাঙালি আইনজীবী পাঠিয়েছেন, সিদ্ধার্থ দত্ত নামটা শুনেই মনে হচ্ছে বাঙালি, সুতরাং এটা এবার যে আইনি প্রক্রিয়াটা নেওয়া হবে বা সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর করা হবে সেই জায়গাটার প্রাথমিক পদক্ষেপ। কেননা এই সব ক্ষেত্রে সাধারণত প্রথমে যেটা করতে হয় সেটা লিগ্যাল নোটিশই পাঠাতে হয়, এবং সেই লিগ্যাল নোটিশ পাওয়ার পর অনেকে যদি নিজের ভুলটা বুঝতে পারেন তাহলে তখন ক্ষমা প্রার্থনা করে নেন। কিন্তু ক্ষমা প্রার্থনা না করলে তখন সেই জায়গা থেকে কিন্তু সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে, মামলার মধ্যে ঢোকে। এবার প্রশ্নটা হচ্ছে সেটা কি ততদূর অব্দি জলটা গড়াবে? জল গড়াক না গড়াক, এই জিনিসটা যে দিল্লি থেকেও এই এই লিগ্যাল নোটিশটা এসেছে, এই জায়গা থেকে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাতে বলি যা খুশি এবং সেটা সর্বভারতীয় স্তরে পৌঁছবে না, এই জায়গাটা, এই ছবিটা আর কিন্তু নেই। সারা ভারতবর্ষেই কিন্তু ক্ষোভটা সঞ্চারিত হচ্ছে, এবং সারা ভারতবর্ষই এই ঘটনায় প্রকৃত দোষী যারা যারা চাকরি হারিয়েছেন তাদের এই চাকরি হারাটা দেখতে তারা চান না, বরং এই চাকরি হারাটা হতে হলো তাদের, যার জন্য, যাদের জন্য তাদেরকে তিহার জেলে দেখতে চান। এই জায়গাটা কিন্তু এবার স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন সব থেকে বড় যে জায়গাটা ছিল, যে এখানে যে সুপার নিউমারি পোস্টটা তৈরি করা হয়েছিল, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল, সেখানে সিবিআই তদন্ত হবে কি হবে না, সেখানে যে সিবিআই তদন্তের দরকার নেই এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কিন্তু তার সঙ্গে এটাও স্পষ্ট করে দিয়েছে বাকি অন্য বিষয়ে সিবিআই তদন্তের কোনো রকম কোনো বাধা নেই। অর্থাৎ
এখানে যে দুর্নীতি হয়েছে, সীমাহীন দুর্নীতি হয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী জানা যাচ্ছে, এবং সেখানে চিট বা ফ্রড এই শব্দগুলো বারবার শোনা যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের দরজা সমস্ত কিছু খুলে দিল। এবার সিবিআই করতে পারবে কি পারবে না সেটা লাখ টাকার প্রশ্ন, কিন্তু সিবিআই যদি করতে না পারে তাহলে কিন্তু কেন্দ্রের যে শাসক দল রয়েছে, বাংলায় যারা প্রধান বিরোধী দল, সে বিজেপিকে এর জবাবদিহি করতে হবে। যতই বলুক এটা কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন, যা খুশি, এই বলে কিন্তু আর পার পাওয়া যাবে না। এবার বাংলার মানুষ দেখতে চাইছে এই বাগাড়ম্বর অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার যারা প্রকৃত দোষী, প্রকৃত অপরাধী, তাদের শাস্তিটা হোক, তারা জেলের মাটিতে গড়াগড়ি দিক। কিন্তু সেই প্রসেস কি এই লিগ্যাল নোটিশের মাধ্যমে শুরু হয়ে গেল? সিবিআই যা করার করবে করুক, কিন্তু প্রত্যেকটা রায় যেটাই তৃণমূলের বিপক্ষে যাবে, এই রাজ্য সরকারের বিপক্ষে যাবে, সেখানেই বিচারপতিদের এই ধরনের অ্যাটাক করা হবে, কোর্টকে এই ধরনের অপমানকর বক্তব্য রাখা হবে। এবং সব থেকে বড় কথা, কলকাতা হাইকোর্টে তো আরো করুণ অবস্থা। সেখানে যে বিচারপতিরা কড়া রায় দিচ্ছেন, এদের এগেনস্টে, মানে এদের দোষটা প্রমাণিত বলে তাদেরকে শাস্তিমূলক কথা বলছেন, তাদের এজলাস বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়ির সামনে পোস্টারিং পড়ছে, তাদের ফ্যামিলি মেম্বারকে ডেকে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে তাদেরকে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেই মামলায় মানসিক এবং শারীরিক হেনস্থা করে ওই বিচারপতির বিরুদ্ধে লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে প্রসেসটা, এই যে জঙ্গল রাজটা বাংলায় শুরু করার চেষ্টা হয়েছে, এই পুরো ছবি হয়তো সুপ্রিম কোর্টের কাছে নেই, কিন্তু সুপ্রিম কোর্টের সামনে সেই ছবিটাও তুলে আনার জন্যই কি এই লিগ্যাল নোটিশের প্রসেসটা শুরু হলো? সেই প্রশ্নটাও কিন্তু আজকে উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু এই নোটিশ আসার পর দেখুন, সিদ্ধার্থ দত্ত, আমি অন্তত আগে কোনোদিন নাম শুনিনি, হয়তো তিনি বিশাল আইনজীবী হতে পারেন, দিল্লি মহলে জাতীয় লেভেলে পরিচিত হতে পারেন, কিন্তু আমি কোনোদিন শুনিনি। এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লিগ্যাল নোটিশ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মুখপাত্রকে সেটা এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডিফেন্ড করার চেষ্টা করতে হচ্ছে। কোথাও গিয়ে তো ছটকানিটা লেগেছে, কোথাও থেকে তো ধাক্কা আসছে, সেটা বুঝতে পেরেছেন। না হলে রাজনীতিতে একটা কথাই খুব গুরুত্বপূর্ণ, কারণ নামটা সহজে নেওয়া হয় না, যার নামটা নেওয়া হয় তার নামের ইম্পর্টেন্সটা বেড়ে যায়। এখানে একজন সকল নাম না জানা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত নাম না জানা একজন আইনজীবীর নোটিশ নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে এই ধরনের কথা বলতে হয়, সাফাই গাইতে হয়, তাতে করে মনে হচ্ছে যে এইটা একটা কড়া ডোজ কিন্তু হয়েছে, এবং এর জন্য যথেষ্ট ফল ভুগতে হবে। সুপ্রিম কোর্টে এটা নিয়ে টানাটানি হবে। কি মনে হয় আপনাদের? ওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।